রোল। জি ভাই। আচ্ছা, তো আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম যে তোমার 2 নম্বর পর্বটার নাম ছিল কি? নিডারিয়া। এই নিডারিয়ার তোমার কিছু বৈশিষ্ট্য আমরা মনে করি। তো নিডারিয়াটা ছিল কীরকম? দ্বিস্তরী। নিডারিয়া পর্বের প্রাণীরা কী ছিল? দ্বিস্তরী। ওকে, মানে ডিপ্লোব্লাস্টিক। আচ্ছা, দ্বিস্তরী ছিল। কী কী? অ্যাক্টোডার্ম আর হচ্ছিল এন্ডোডার্ম। এবং এই নিডারিয়া পর্বের সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছিল হাইড্রা। বুঝছো? তো হাইড্রা কীরকম প্রাণী? একটা দ্বিস্তরী প্রাণী। কি কি আছে? অ্যাক্টোডার্ম আছে এবং অ্যান্টোডার্ম আছে। এবং আমরা জানি এই দুই স্তরের মাঝখানে একটা আঠালো পদার্থ থাকে, যে আঠালো পদার্থটাকে আমরা কি বলি? মেসোগ্লিয়া বলি। আচ্ছা, তো এই প্রাণীটার নাম হাইড্রা কেন হইল? হাইড্রা আসলে কি? হাইড্রা হচ্ছে একটা ড্রাগনের নাম। বুঝছো? হাইড্রা কিসের নাম? একটা ড্রাগন, মানে গ্রিক রূপকথায় একটা ড্রাগন ছিল, নাম হাইড্রা। তো ওই ড্রাগনটারে কী করা হইতো? তুমি ড্রাগনে যদি একটা মাথা কাটো, তো ড্রাগনে 2টা মাথা হইতো। 2টা মাথা কাটলে 4টা হইতো, মানে তুমি জয়টা কাটবা ওইটা থেকে ডাবল জন্ম নিত। তো তাইলে কি ওই ড্রাগনটারে মারা সম্ভব? বলো। না। তো এইরকমই ছিল যে তোমার একটা ড্রাগন, ওটার নাম ছিল কি? হাইড্রা। তো এই হাইড্রা ড্রাগনের নাম অনুসারেই তোমার হচ্ছিল এই প্রাণীটার নামকরণ করা হয়েছে, কারণ এই প্রাণীটাকে তুমি যতবার কাটবা ওইটা থেকে 2টা প্রাণী হবে। ধরো এটা একটা হাইড্রা, বুঝছো? তো এটাকে তুমি যদি কাটো, এই বরাবর কাটলে এখান থেকে 2টা, এই উপরের অংশ থেকে একটা হাইড্রা, নিচের অংশ থেকে একটা হাইড্রা। এই বরাবর কাটলে 4টা হাইড্রা। তারপর এই বরাবর কাটলে আরও, মানে তুমি জয়ভাবেই কাটো, প্রত্যেকটা অংশ থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা জন্ম হয়। তো এই বৈশিষ্ট্যটা কি ওই ড্রাগনের বৈশিষ্ট্যের সাথে মিল্লা গেল না? এই জন্য তোমার তখন এটার নামকরণ করা হয়েছে হাইড্রা। যে হাইড্রা কি? হাইড্রা তুমি যেভাবেই মারো, মানে কাটো, ওইটা থেকে তোমার আরেকটা হাইড্রা তৈরি হয়ে যায়। এই জন্য এটার নামকরণ করা হয়েছিল হাইড্রা। বুঝছো? তো এই হাইড্রাটারে, ওই ড্রাগনটারে মারছিল কে জানো লাস্ট পর্যন্ত? একজন তোমার মহাবীর ছিল, হারকিউলিস ওই ড্রাগনটারে মারছিল। ওইটা গ্রিক রূপকথা অনুযায়ী মহাবীর হারকিউলিস ড্রাগনটাকে মারছিল। আচ্ছা, তো এই হাইড্রা প্রাণীটা তোমার কে আবিষ্কার করছে? এই হাইড্রা প্রাণীটা আবিষ্কার করছেন তোমার আব্রাহাম টেম্বলে। হাইড্রার তোমার হচ্ছিল যে ক্ষমতাটা, এই যে পুনরুৎপত্তির ক্ষমতা, এইটা আবিষ্কার করছে কে? আব্রাহাম টেম্বলে। পুনরুৎপত্তি ক্ষমতা মানে যে কাটলে, একটা হাইড্রা কাটলে যে একটা থেকে 2টা হইতেছে। ধরো তুমি যদি একটা হাইড্রা এরকম আছে, ওইটা যদি এইভাবে কাটো, এই অংশ থেকে একটা, এই অংশ থেকে একটা, এইভাবে কাটলে এই 4টা অংশ থেকে 4টা হাইড্রা জন্ম নিবে। মানে তুমি যেভাবেই কাটো জন্ম নিবে। এমনকি ধরো হাইড্রা থেকে কাইটটা নিয়ে, এতটুকু যদি কাইটটা নিয়ে যাও, ওইটা থেকেও আরেকটা হাইড্রা হবে। মানে বিষয়টা এরকম। তো এই যে এই ক্ষমতাটারে আমরা বলতেছি পুনরুৎপত্তি ক্ষমতা। কী ক্ষমতা? পুনরুৎপত্তি ক্ষমতা। যেহেতু হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতাটা আবিষ্কার করছে আব্রাহাম টেম্বলে, এই জন্য আব্রাহাম টেম্বলেকে বলা হয় হাইড্রার আবিষ্কারক। কি বলা হয়? হাইড্রার আবিষ্কারক। বুঝতে পারছো? হাইড্রা আবিষ্কারক বলে। ওকে, ভালো কথা। তো হাইড্রা আবিষ্কারক বললাম, কিন্তু এই যে হাইড্রা নামটা, ওই যে ড্রাগন টিকা নামটা, ওইটা কে দিছে? এই নামকরণ করছেন, বলো, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? মিম? কেরোলাস লিনিয়াস। ইয়েস, তাহলে এই নামকরণটাও করছে কেরোলাস লিনিয়াস। আর ত্রিপদ নামকরণের প্রবক্তাকে? নেজেল। ইয়েস, পাখি বিজ্ঞানী স্নেজেল। তো দ্বিপদ নামকরণ করছে কেরোলাস লিনিয়াস, ওইটাও কেরোলাস লিনিয়াস নামকরণ করেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এতটুকু দেখলাম যে হাইড্রা সম্পর্কে। হাইড্রা মানে এই কি বলে, হাইড্রার তোমার বিগত বিভিন্ন বৈশিষ্ট্য দেখলাম, ইতিহাস জানলাম, ইতিহাস। তো এখন আমরা হাইড্রার পড়াশোনায় প্রবেশ করি নাই। এখন হাইড্রার মেইনলি পড়াশোনাটায় আমরা প্রবেশ করি। হাইড্রা তোমার নর্মালি পৃথিবীতে 40 প্রজাতির আছে। পৃথিবীতে কত প্রজাতির? 40 প্রজাতির। কিন্তু তোমার মানে ওই বাংলাদেশে পাওয়া যায় 3টা প্রজাতি। বাংলাদেশে কয়টা পাওয়া যায়? 3টা প্রজাতি পাওয়া যায়।
তাইলে তোমার হাইড্রার পৃথিবীতে প্রজাতি আছে 40টা, কিন্তু বাংলাদেশে পাওয়া যায় কয়টা? বাংলাদেশে পাওয়া যায় 3টা মাত্র প্রজাতি। তো ওই প্রজাতিগুলা কি কি আছে? আচ্ছা, তো তোমার এটা মনে রাখবা, অলি ভারত ভুলে গেল। অলি ভারত ভুলে গেল মানে কি? অলিতে হচ্ছিল হাইড্রা ওলিগ্যাকটাস। ওলিগ্যাকটাস, বুঝছো? হাইড্রা ওলিগ্যাকটিস, হাইড্রা ওলিগ্যাকটিস ভারত। হ্যাঁ, বাংলায় লিখে দিন। আচ্ছা, না বাংলায় লিখলে হবে না তো। ওই নাম বাংলায় যদি দাও না তা হয়তো না। ওই নাম ইংলিশে বই তো বৈজ্ঞানিক নাম, তো বৈজ্ঞানিক নাম তুমি বাংলা লিখলে হবে না। আমি সুন্দর করে লেখা দিই, কিন্তু বাংলা লিখলে হবে না, ইংলিশ নাম জানা লাগবে। হাইড্রা ওলিগ্যাকটাস ভারত। ভারত হচ্ছিল হাইড্রা ভিরিডিসিমা। হাইড্রা ভিরিডিসিমা। ভুলে হচ্ছিল হাইড্রা ভুলগেরিস। হাইড্রা ভুলগেরিস। আচ্ছা, তো আমরা এই অধ্যায়ে মানে এই যে তোমার 3টা আছে না, ওই 3টার মধ্যে সবচেয়ে সহজলভ্য হচ্ছে কোনটা জানো? এটা হচ্ছিল সবচেয়ে সহজলভ্য। আচ্ছা, তো তোমার এই যে হাইড্রা ওলিগ্যাকটাসটা আছে না, এটার অপর নাম কি জানো? হাইড্রা ফুস্কা বা হাইড্রা ফুস্কাও বলা হয়। হাইড্রা ফুস্কা। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আর এটাকে বলা হয়, এটার অপর নাম হচ্ছিল ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। আচ্ছা, তো এই নামগুলো এখন বলো, ফুসকা দেখতে কীরকম, কী কালার? বাদামি না? ফুসকা, এই ফুসকা দেখতে কীরকম, বাদামি না? এই তোমরা কি ফুসকা খাও নাই কোনো দিন? তুমি কও না গেলে বাদামি কালার নাকি অন্য কালার পাইছো ফুসকা? আচ্ছা, বাদামি। তারপর তো ক্লোরো কথাটা আছে মানে এটা সবুজ, আর এই ভুলগেরিস হচ্ছিল বর্ণহীন বা হলুদ বাদামি। তাইলে তোমার কোন হাইড্রা কী কালার ওইটা জানা লাগবে। তো হাইড্রা ওলিগ্যাকটাস বা ফুসকা হচ্ছে বাদামি কালার, হাইড্রা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা হচ্ছিল কি সবুজ কালার, হাইড্রা ভুলগেরিস বর্ণহীন হয় নর্মালি, কিন্তু অনেক সময় কি হয়ে যায়, হলুদ বাদামিও দেখা যায়। বুঝতে পারছি এতটুকু? হ্যাঁ, ওকে। তো এখন মানে হাইড্রা তুমি পাবা কই? হাইড্রার বাসস্থান আর হচ্ছিল স্বভাব। নর্মালি হাইড্রারা মুক্তজীবী, মানে একা একা বাস করতে পারে এবং এককভাবে থাকে। তো হাইড্রার স্বভাবটা কীরকম? একক আর হচ্ছিল মুক্তজীবী। আচ্ছা, এখন এরা কি পরিষ্কার পানিতে থাকবে নাকি ঘোলা পানিতে থাকে? এরা থাকে পরিষ্কার পানিতে। এরা শীতল এবং পরিষ্কার পানিতে থাকবে, শীতল ও পরিষ্কার পানিতে থাকে, বুঝছো? গোলা পানিতে থাকে না। শীতল পরিষ্কার পানিতে নিম্নমুখী হয়ে থাকে, মানে উল্টা হয়ে থাকে। ধরো মুখটা তো উপরে থাকার কথা ছিল না, কিন্তু না, মুখটা নিচে চলে যায়, মানে উল্টা ঝুলে থাকে, তো নিম্নমুখী হয়ে ঝুলে থাকে, বুঝছো? আচ্ছা, তো এরা বুঝছো মানে বডিটাকে প্রসারিত করতে পারে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, মানে তুমি সারাদিন ধরে শুয়ে থাকো, এখন তুমি মানে এখন তো মাত্র নতুন নতুন কলেজে আসছো, তো যখন দেখবা আস্তে আস্তে অনেকে দেখবা কি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে ফার্স্ট সেমিস্টার একটু খারাপ করবে, সেকেন্ড সেমিস্টার একটু খারাপ করবে, তারপর কনফিডেন্স হারায় ফেলে, তো সারাদিন ঘুমাইবো, ওই 1টা-2টার সময় ঘুম থেকে ওঠে, তো তাও কেন ওঠে জানো? ওই খাওয়া লাগবো এই জন্য ওঠে। তো মানে বডিটারে কখন নাড়াইতেছে? যখন খাওয়া লাগতেছে। তো তারাও যখন ক্ষুধার্ত হবে তখনই বডিটাকে প্রসারিত করে। তাহলে তোমার মানে ওদের বডিটা কখন প্রসারিত করবে? ক্ষুধার্ত অবস্থায়। তাহলে এরা হচ্ছিল ক্ষুধার্ত অবস্থায় বডি প্রসারিত করে। মানে ওই ক্ষুধার্ত থাকলে ওর তো শিকার ধরা লাগবে, শিকার ধরতে গেলে ওই বডিটাকে প্রসারিত করে। ক্ষুধার্ত অবস্থায় দেহ এবং কোর্শিকা জিনিসটা কি? দেখো, এই যে আমি একটা হাইড্রা চিত্র আঁকছিলাম না, দেখছো? এর যে উপরে এগুলো দিছি এগুলো বলি কোর্শিকা। আমরা তো ওই নিডারিয়ার মধ্যে দেখছি না হাইড্রার কোর্শিকা থাকে, এই যে এই হচ্ছিল কোর্শিকা। তো এই তোমার দেহ ও কোর্শিকা প্রসারিত করে।
কর্ষিকা প্রসারিত করে। তাহলে ক্ষুধার্ত অবস্থায় কী করে? দেহ এবং কর্ষিকা প্রসারিত করতে পারে। এই বুঝছো এতটুকু? আচ্ছা, এই গান গাইতে পারো ইমরুল? না ভাই, আমি তো অনেক ভালো গান পারি, বুঝছো। আমি জানো একবার গানে থার্ড হয়েছিলাম মোহনগঞ্জ উপজেলায়। জানো কম্পিটিটর কয়জন ছিল? গ্যাস করো তো, একটা উপজেলায় কম্পিটিটর কয়জন থাকতে পারে? 100+ এমন কিছু তো পারবে। হ্যাঁ, কম্পিটিটর ছিল 3 জন, বুঝছো। আমি এর মধ্যে থার্ড হয়েছি। মানে হচ্ছিল আমি উপজেলায় আমি তোমার বক্তৃতায় নাম দিব, বিতর্কে নাম দিব, আর হচ্ছিল তোমার কুইজে নাম দিব। তো যাই দেখি যে গানের সেগমেন্টে কেউ আসেনি, এটা হচ্ছে করোনা পরপর। তো মানে 2জন নাম দিছে, আমাকে বললো যে যদি কেউ নাম দিতে চায় তোর পরিচিত তো বল, আসতে তো যে দিবে ওই প্রাইজ পাবে। চিন্তা করলাম আরেকজনের ফোন দিয়ে আইনা কষ্ট দিব, আমি নিজে তো গাইতে পারি 2 লাইন। তো আমি ওরা এর আগের দিন তোমার হচ্ছিল ওই সারেগামাপার দেখছি, সারেগামাপার নোবেলের গান শুনতাম, তো অন্ত এরকম ছিল না। তো ওই গান গিয়ে আমি 2 লাইন গাইছি, হ্যাঁ প্রাইজ নিয়ে চলে আসছি, বুঝছো। কিন্তু বাস্তবে আমি খুবই বেসুরা, বুঝছো। ওই প্রাইজ থাকতে পারে কিন্তু খুবই বেসুরা। তো হাইড্রা হচ্ছে আমার মতো বেসুরা। হাইড্রা কীরকম? আরে ভাই, আমার গান শুনলে হচ্ছে পরে আর মনে করো যে ওই মানে ক্লাস করার মন মানসিকতা চলে যাবে যে ভাই এই ভয়েস সহ্য করতে পারবো না। আচ্ছা, তো হাইড্রা হচ্ছিল কীরকম? বেসুরে। মানে কি? বেতে হচ্ছিল বেপন, সুতে হচ্ছিল শোষণ, আর রেতে হচ্ছিল রেচন। এমন বলো, হাইড্রার শ্বসন রেচন কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়? কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, বুঝছো। এখন হাইড্রার জননের মধ্যে হাইড্রা তোমার অযৌন জনন আছে, মুকুল উদ্গম আছে। একটা ছিল মুকুল উদ্গম, মানে মুকুল উদ্গমটা কি জানো? মুকুল সৃষ্টির মাধ্যমে যে জননটা সম্পন্ন হয় ওটা বলা হয় মুকুল উদ্গম। আর একটা ছিল অযৌন জনন। অযৌন জনন কোনটা? একটা আছে অযৌন আর একটা হচ্ছে যৌন। দাও, যদি তোমার জননকোষ তৈরি হয়, জননকোষ তৈরি হইলে ওইটার আমরা কি বলবো? যৌন। জননকোষ সৃষ্টির মাধ্যমে। আর অযৌন জননটা কি জানো? মানে তুমি যদি একটা হাইড্রারে কাটো, একটা হাইড্রা থেকে কয়টা হাইড্রা হবে? 2টা। এটা যদি আবার কাটো, এটা থেকে আবার হবে। এই জিনিসটাই বলতেছি আমরা অঙ্গজনন। তো এটা দ্বিবিভাজন। আর মুকুল উদ্গমের মাধ্যমে এনে কি হয়? মুকুল সৃষ্টি হয়। তো হাইড্রা সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া কি পাইছো? বলো। ওকে, তো আমি তো খুব ভালো চিত্র আঁকি, তো এই জন্য একটা চিত্র আঁকবো হাইড্রার। দেখি, এই জানো আমি যে তোমার আর্টের মধ্যে একবার কততম হয়েছি জানো? আমাদের মোহনগঞ্জ উপজেলায় আমি একবার সেকেন্ড হয়েছি। এখন ওই নিয়ে তো আর 2জন কম্পিটিটর ছিল না, সেকেন্ড যেহেতু হয়েছি তো মানে আর্ট করে হয়েছি। তো এরা কী হয়েছিল জানো? ওই শেখ রাসেলের জন্মদিন ছিল, যদিও এটা এখন অনলাইনে বলা যাবে না, বললে আমার পিনারে করবে। শেখ রাসেল ছবি আছে ওরে আটকা। তো ছিল শেখ রাসেলের জন্মদিন। তো আমি গেছি, আমার তোমার কোনো ইচ্ছাই নেই আর পার্টিসিপেট করার, কিন্তু ওই করোনার মধ্যে আমি স্কেচ প্র্যাকটিস করতাম। তো স্কেচ প্র্যাকটিস করার কারণে তো আমি হচ্ছিল একটা পাতার মধ্যে ওই শেখ রাসেলের ছবিটা দেখা স্কেচ আঁকতেছিলাম যে দেখি কেমন হয়। তো হঠাৎ করে তাকায় দিই যে মোটামুটি শেখ রাসেল বোঝা যায়, স্কেচটা যে আঁকলাম। তারপরে চিন্তা করলাম যে ওই তোমার আছে কম্পিটিশন আছে আর্ট, তো আমি করলাম তো অংশগ্রহণ করি, সমস্যা কী। তো আমার এত কিছুই নাই। তো আমার উপজেলার পাশে একটা বান্ধবী ছিল, ওরে ফোন দিলাম যে আমার কলম আর তোর কাছে রং থাকলে রং দিতে মানে আছে কি না। তো বললো আছে। তারপর ওর কাছ থেকে নিয়ে আসলাম, আইসা অংশগ্রহণ করলাম। কইরা প্রথমে তোমার শেখ রাসেলের মুখটা আঁকলাম, আর হচ্ছিল আমি কিন্ডারগার্টেনে থাকতে কয়েকটা জিনিস শিখছিলাম। এক হচ্ছিল প্রাকৃতিক দৃশ্য, আর হচ্ছিল স্মৃতিসৌধ। এটি খুব ভালো পারতাম। তো আমি কী করছি, এক সাইডে মুখটা আঁকছি, আর এক সাইডে তোমার স্মৃতিসৌধ আঁকছি, আর এক সাইডে দিয়া নিচে দিয়ে প্রাকৃতিক দৃশ্য মিশ্র নৌকা আঁকিয়ে দিছি। তো আমি এটি পারতাম, আর কিছুই পারি না। তো সব মিলাই দিয়ে আমি সেকেন্ড হয়ে গেছিলাম। আচ্ছা,
আচ্ছা থাক, ওইসব সোনালি অতীত ছিল, এখন আমার চিত্র দেখলে আমার নিজের কাছেই কষ্ট লাগে। দাও, তো এইটা হচ্ছিল একটা হাইড্রা। তো হাইড্রার মধ্যে এনে কি থাকবে? এনে ছিল কর্ষিকা আছে, আচ্ছা। তো এই হাইড্রার মধ্যে তোমার দেখো একটা হাইড্রার কয়টা অংশ আছে। ফার্স্ট অফ অল তোমার হাইড্রা ছিল হাইপোস্টোম। এখন কথা ছিল হাইপোস্টোম জিনিসটা কি? তো এই যে দেখো মুখের চারিদিকের অংশটা আছে না, এটারে বলা হয় হাইপোস্টোম। কি বলে? হাইপোস্টোম, বুঝছো? আর এই যে অংশটা, এই অংশটা বলি আমরা দেহকাণ্ড। আর নিচের অংশটা বলতেছি পাদচাকতি। তাহলে একটা হাইড্রার দেহের কয়টা অংশ? 3টা অংশ, হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি, বুঝছো? এখন আমরা প্রথমে হাইপোস্টোম সম্পর্কে দেখি যে হাইপোস্টোমে কি কি আছে। এই বলো তো হাইপোস্টোমের মধ্যে কি কি আছে দেখিয়া তোমরা? মুখছিদ্র আর কর্ষিকা না? কিন্তু না, আসলে ওই যে কর্ষিকাগুলো, বুঝছো, ওই কর্ষিকাগুলো দেহকাণ্ড থেকে তৈরি হয়েছে। এই তোমার হাইপোস্টোমের মধ্যে কর্ষিকাগুলো নাই। হাইপোস্টোমের মধ্যে একমাত্র মুখছিদ্রটাই আছে, বুঝছো? এই যে হাইপোস্টোম ছিল এই যে এই গুলটা, এটা দেখে না, এইগুলো বুঝতে পারছি। তো হাইপোস্টোমের মধ্যে কি আছে? হাইপোস্টোমটা হচ্ছে তোমার এটা যে মুক্ত প্রান্তটা, দেখো এটা তো যুক্ত প্রান্ত, এই হাইপোস্টোমটা ছিল মুক্ত প্রান্তটা। মুক্ত প্রান্তে কি আছে? যার চূড়ায়, হ্যাঁ বলো, কি বললা? তো বুঝা যাইতেছে কর্ষিকাগুলো উপরে না, তাহলে হাইপোস্টোমের অন্তর্ভুক্ত হওয়ার কথা। আচ্ছা তোমাকে জিনিসটা দেখাই। ধরো এই হচ্ছিল মুখছিদ্র আর এই হচ্ছে এলো হাইপোস্টোম। আর এই যে তোমার চারিদিকের বাকি যে অংশটা আছে ওইটারে আমরা বলতেছি দেহকাণ্ড। তো এই যে দেহকাণ্ড থেকে এগুলা উদ্ভূত হয়েছে, চারিদিকে দেহকাণ্ড থেকে এরকম উদ্ভূত হয়েছে, বুঝছো? এইটা হচ্ছিল ওই অংশটা ছিল দেহকাণ্ড। এই যে বৃত্ত যেটা আছে এই বৃত্তর এইটাই শুধু তোমার ইয়ার, আর ওইটা যেটা এইটা সবটাই হচ্ছিল দেহকাণ্ডের অংশ, বুঝছো জিনিসটা? মানে ওই মাঝখানের গোলটাকে শুধু আমরা হাইপোস্টোম বলতেছি। গোলের পাশের দিকে যে কর্ষিকাগুলো হইছে ওইগুলা তোমার মানে ওই কি বলে উৎপত্তি দেহকাণ্ড থেকে, মানে ওই যে অংশটা, এই অংশটা থেকে, এই দেহকাণ্ডের অংশ থেকে হইছে, দেখছো? এই দেহকাণ্ডের অংশ, এই অংশটা দেহকাণ্ডের পড়ছে, এইটি দেহকাণ্ডের অংশ, বুঝছো? আচ্ছা, তো মুক্ত প্রান্তের চূড়ায় বৃত্তাকার কি থাকে? বৃত্তাকার মুখছিদ্র থাকে, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তো এর কাজ কি? এর কাজ হচ্ছে তোমার খাদ্য গ্রহণ এবং অপাচ্য অংশ বের করে দেওয়া। এর তো কোনো পায়ুছিদ্র নাই, আছে? নাই। তো এই যেই ছিদ্র দিয়ে খাবার নিতেছে ওই ছিদ্র দিয়েই খাবার বের করতেছে, মানে খাবার বের করতেছে না, অপাচ্য অংশটা বের করতেছে। তো এইটা হচ্ছিল কি? এইটা তোমার হচ্ছিল কাজ, খাদ্য গ্রহণ করা এবং অপাচ্য অংশ বের করা। খাদ্য গ্রহণ, অপাচ্য অংশ বর্জন, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে কি কি পড়ছে? দেহকাণ্ডের মধ্যে সবার উপরে কি আছে? কর্ষিকা। তো আগে আমরা কর্ষিকা সম্পর্কে পড়ি, তারপরে বাকিটা দেখতেছি। কর্ষিকা নর্মালি কয়টা থাকে জানো? কর্ষিকা থাকতে পারে 6 থেকে 10টা, এবং এরা তোমার দেহ থেকে 2 থেকে 3 গুণ লম্বা হয়। দেহ থেকে কত গুণ লম্বা? 2 থেকে 3 গুণ লম্বা। তুমি চিন্তা করো, কর্ষিকাগুলো আমি না ছোটো আঁকছি, কিন্তু এইগুলো আসলে এত ছোটো না। এগুলো এই বডি, এই যে দেহকাণ্ড, এই দেহকাণ্ড থেকে 2 থেকে 3 গুণ লম্বা থাকে, বুঝছো? 2 থেকে 3 গুণ লম্বা, এবং এরা হচ্ছে হলো ফাফা সুতার মতো, মানে ভিতরটা ফাফা আর লম্বা সুতার মতো। তো এরা দেখতে কীরকম? ফাফা সুতার মতো, বুঝছো? এবং এদের প্রাচীরটা কীরকম থাকে জানো? এইরকম, ধরো এইরকম দেখতে এরা। তো এই জিনিসটা কি? এইগুলা
তোমার টিউমারের মতো যে অংশগুলো না, এইগুলোর বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। তো এদের মধ্যে টিউমারের মতো যে অংশগুলো দেখা যায়, টিউমারের মতো অংশটারে আমরা কি বলি? নেমাটোসিস্ট ব্যাটারি। নেমাটোসিস্ট ব্যাটারি, বুঝছো? নেমাটোসিস্ট ব্যাটারি। এখন তুমি বলবা যে ভাই এই ব্যাটারির মধ্যে কি আছে? এই ব্যাটারির মধ্যে নেমাটোসিস্ট ব্যাটারির মধ্যে নেমাটোসিস্ট আছে, নেমাটোসিস্টই আছে, নেমাটোসিস্ট থাকে। তাহলে নেমাটোসিস্ট ব্যাটারির মধ্যে কি থাকে? নেমাটোসিস্ট থাকে। ক্লিয়ার? এখন এই কোষিকার কাজ কি? কোষিকার কাজ হচ্ছে তোমার আঁচল। কি? আঁচল। আঁচলতে মনে রাখবা, আতে হচ্ছিল আহার, চলন, আতে হচ্ছিল আত্মরক্ষা। তো এই তিনটা কাজ করে: আত্মরক্ষা, আহার, চলন। ক্লিয়ার? এই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দাও এই নিয়ে যে দেহকাণ্ডটা আছে না, ওইখান থেকে আমরা আগে দেখছিলাম কি এর জননের মধ্যে মুকুল উদ্গম হয়। মুকুলের উদ্গমের মধ্যে কী সৃষ্টি হয়? মুকুল সৃষ্টি হয় না? তো এই মুকুলগুলা এর দেহ থেকে তৈরি হয়। ধরো এইখান থেকে মানে সে প্রয়োজনীয় যদি জিনিসপত্র পায়, তখন এইখান থেকে আরেকটা হাইড্রা তৈরি হইতে পারে। তো এই যে তৈরি হইল না, এটারে আমরা বলতেছি মুকুল। মুকুল থেকে তৈরি হয়। তো এই যে মুকুল, তাহলে মুকুলটা কার অংশ হবে? দেহকাণ্ডের অংশ হবে না? তো এখন আমরা দেখব মুকুল সম্পর্কে পড়ব। মুকুল কিন্তু সবসময় থাকে না। মুকুল কি একটা চার্টিন সময়ে সে প্রয়োজনে যদি বস্তুগুলো পায় তখন তৈরি হবে। আচ্ছা, তো মুকুল কখন তৈরি হয়? আচ্ছা, মুকুলের প্রথম অক্ষরটা কি বলো? ম, ঠিক না? হ্যাঁ, এখন তুমি বলো ম যুক্ত একটা ঋতুর নাম বলো তো। ম যুক্ত ঋতু, কয়েকটা ঋতুর নাম বলো যেটার মধ্যে ম কথাটা আছে। হেমন্ত, হ্যাঁ, গ্রীষ্ম, হেমন্ত, এইগুলো না? এগুলোর মধ্যে কি ম আছে না? হ্যাঁ, আর কোনোটাতে আছে না? নাই। তো তুমি দেখো এই যে ম আছে, এরকম প্রথম ঋতু কোনটা? ম যুক্ত প্রথম ঋতু গ্রীষ্মটাই তো প্রথম না? তো ম যুক্ত প্রথম ঋতু তো গ্রীষ্মকালেই। হ্যাঁ, তো মুকুল সৃষ্টি হবে গ্রীষ্মকালে। বুঝছো? এখন তুমি বলতে পারো ভাই গ্রীষ্মকালেই কেন, শীতকালে কেন নয়? শীতকাল তো একটা পারফেক্ট ওয়েদার, মানে ওই এরকম প্রোডাকশানের জন্য, রিপ্রোডাকশানের জন্য। তো এনে হচ্ছিল সে গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার পায়। তো তার তো পর্যাপ্ত আহার লাগবে না আরেকটারে পালতে গেলে। এখন ধরো আমার এডমিশন সিজন, তো আমার ব্যবসা ভালো, এখন ধরো আমি চাইলে বিয়ে টিয়ে করতে পারলাম। তো আমাকে যদি ওই এডমিশন সিজন ছাড়া হঠাৎ করে ওই মাঝখানের সময় বলে যে বিয়ে করো, আমার কি সম্ভব? না। আমার তো ছিল ওই এফোর্ড করা লাগবে না, বউ বাচ্চাকে খাওয়ানো লাগবে। তো যে সময় তোমার যার সিজন থাকে, তো আমার এডমিশন সিজন, এখন ব্যবসা ভালো, তো এখন বললে করা যায়, কিন্তু পরবর্তী সিজনে তো করা যাবে না। তো এটাও এরকম। তো পর্যাপ্ত আহার যে সিজনে আছে, সে সেই সিজনে কী করতে পারবে? মুকুলটা তৈরি করতে পারবে। বুঝছো? পর্যাপ্ত আহার পাওয়ায় এই গ্রীষ্মকালে তৈরি হয়, মুকুলটা সৃষ্টি হয়। বুঝতে পারছো? এখন ভাই মুকুল কয়টা হইতে পারে? মুকুল একসাথে একটা বা একাধিকও তৈরি হইতে পারে। এটা তোমার কোনো নির্দিষ্ট নাম্বার নাই। এরা এই মুকুল উদ্গম এক ধরনের অযৌন জনন প্রক্রিয়া। আচ্ছা, কেন এক ধরনের অযৌন? কারণ যেই জনন প্রক্রিয়ায় কোনো শুক্রাণু ডিম্বাণু তৈরি হইতেছে না বা কোনো জননকোষ তৈরি হইতেছে না, ওইটাই অযৌন। তো এটাও এক ধরনের অযৌন জনন। ওকে, আচ্ছা, তারপরে তোমার এতটুকু দেখলাম। এখন আচ্ছা, এটার মধ্যে আরও কিছু জিনিস থাকে। এটার দেহকাণ্ডের মধ্যে জনন কোষ থাকে। আচ্ছা, জনন কোষ কোত্থেকে তৈরি হয়? আচ্ছা বলো, আমাদের শুক্রাণু তৈরি হয় কোত্থেকে? শুক্রাশয় থেকে না? ডিম্বাণু তৈরি হয় কোত্থেকে? ডিম্বাশয়। তো আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, মানে আমাদের সমাজটা, মানে ওই তুমি মানে যে চিন্তা করো, তো এখনও তো মনে করো যে পুরুষরাই ডমিনেট করতেছে না? ধরো এতদিন যাই করছে মহিলারা, কিন্তু বর্তমানে তো মানে ছেলেরাই ডমিনেট করতেছে। কারণ ইউনূস সরকার এতদিন পরে বাংলাদেশে একটা ছেলে প্রধান পাইছে, নাকি পুরুষ প্রধান। তো ডমিনেট কারা করতেছে এখন? ছেলেরা। তো শুক্রাশয় আর ডিম্বাশয় কোনটা উপরে থাকবে? অবশ্যই শুক্রাশয় থাকবে।
মেয়েরা মন খারাপ করলে আমার কিছু করার নাই, কিন্তু এটাই বাস্তবতা। এটা ছিল ছিল শুক্রাশয় উপরে, ডিম্বাশয় নিচে। তো এই হচ্ছিল শুক্রাশয় আর এই হলো ডিম্বাশয়। আচ্ছা, তো এইটা হচ্ছিল কি, শুক্রাশয় উপরে থাকে, ডিম্বাশয় নিচে। আচ্ছা, এখন কথা হচ্ছিল যে ভাই শুক্রাশয় ডিম্বাশয় একই বডিতে আছে নাকি? হ্যাঁ, একই বডিতে শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই আছে, কিন্তু দুইটা একই সময়ে তোমার হচ্ছিল মানে কি হয়, পরিপক্ক হয় না। এখন ধরো আমার বডিতে শুক্রাশয় আছে কিন্তু পরিপক্ক হয় নাই, তো এটা তো কোনো কাজ নাই। তো এদের বডিতে যে মানে অ্যাট এ টাইম যে কোনো একটা পরিপক্ক হয়, বুঝছো? মানে পরিপক্ক না হইলে থাইকা তো লাভ নাই। সে তো ধরো প্রজনন ক্ষমতা, একটা বাচ্চার তো প্রজনন ক্ষমতা নাই, পরিপক্ক হওয়া লাগবে না ওর জন্য, মানে ওই শুক্রাশয়টা তো পরিপক্ক না হওয়া পর্যন্ত লাভ হবে না। তো ওর অ্যাট এ টাইম একটাই তোমার কি হয়, এই জন্য এরা একলিঙ্গ, এরা ছিল উপলিঙ্গ না, আমরা এদেরকে উপলিঙ্গ বলি না। আচ্ছা, তো আমরা নিচে দেখি শুক্রাশয় এবং ডিম্বাশয় সম্পর্কে। আচ্ছা, এদের জননাঙ্গ কিন্তু সবসময় থাকে না। আচ্ছা, এর জননাঙ্গ একটা 4 পিরিয়ডে তৈরি হয়। আচ্ছা, এখন আমি একটা ওয়ার্ড লিখবো, এটা উচ্চারণ না করাই বেটার। জননাঙ্গ দিয়ে এই কাজটা সম্পন্ন হয়। তো এইটাতে হচ্ছিল হেমন্ত, এইটাতে হচ্ছিল শীত। ঠিক আছে, তাহলে জননাঙ্গ তৈরি হবে হেমন্ত এবং শীতে। ক্লিয়ার? আশা করি বলবা না। তো হেমন্ত শীতকালে তৈরি হবে। উপরের অংশ থেকে কি তৈরি হবে? উপরের অংশ থেকে তৈরি হবে শুক্রাশয় এবং নিচের অংশ থেকে তৈরি হবে ডিম্বাশয়। নিচের অংশ থেকে ডিম্বাশয়। এখন দেখো, ডিম্বাশয়টা হচ্ছিল কি আকৃতির হবে? একটা ডিম কি মোটামুটি গোলাকার হয় না? তো ডিমটা হচ্ছিল, ডিম্বাশয়টা গোলাকার, কিন্তু শুক্রাশয়টা মনে রাখবা তোমার হচ্ছিল ওই কুশ তারা মনে রাখবা, কুশের মধ্যে ছিল, কুতে হচ্ছিল কোণাকার, শতে হচ্ছিল শুক্রাশয়। তাহলে শুক্রাশয়গুলো কোণাকার হয় আর ডিম্বাশয়গুলো গোলাকার হয়। দেখো, আমি চিত্রের মধ্যে চিত্রটা এরকমই আঁকছি। ডিম্বাশয়টা একটা গোলাকার, কিন্তু শুক্রাশয়টা কীরকম, কোণাকার। বুঝতে পারছো? এগুলো কিন্তু সবসময় থাকে না, এই ঋতুতে তৈরি হয়। তাহলে এদেরকে আমরা কি স্থায়ী জননাঙ্গ বলবো নাকি অস্থায়ী জননাঙ্গ বলবো? এরা ছিল অস্থায়ী জননাঙ্গ। বুঝছো? এরা ছিল অস্থায়ী জননাঙ্গ। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছো? আচ্ছা, এখন লাস্ট পার্ট পাদচাকতি। তাই তো শেষ, ওই নিচের পার্টটা। দেখো, পাদচাকতির মধ্যে কি আছে? পাদচাকতির মধ্যে কয়েক ধরনের কোষ আছে, বুঝছো? এটা ছিল ফার্স্ট অফ অল, পাদচাকতিটা ছিল দেহের নিম্ন প্রান্তের গোল ও চাপা অংশ। এই গোল চাপা অংশটা ছিল কি, পাদচাকতি। আচ্ছা, পাদচাকতি কি করে? পাদচাকতি মেইনলি তোমার হচ্ছিল, এক হচ্ছিল পাদচাকতিটা ধরো এটা তোমার লেগে থাকতে সাহায্য করতেছে, তাইলে তার কি করা লাগবে? আটালো রসক্ষরণ করা লাগবে না, যাতে লাইগা থাকে। হ্যাঁ, যাতে লেগে থাকে, তাই কি করে? আটালো রস তৈরি করে। আটালো রস তৈরি করে যাতে কি করে? তলের সাথে লেগে থাকতে পারে। আচ্ছা, তো এরা যখন পানিতে চলে না, মানে চলবে, তখন এরা চলে কীভাবে জানো? বুদবুদ সৃষ্টি করে। ধরো নিচে যদি বুদবুদ সৃষ্টি হয়, জিনিসটা সামনে আগায় যাবে না, তো পাদচাকতি কী করে? বুদবুদ সৃষ্টি করে, যাতে কী করতে পারে? পানির মধ্যে ভেসে থাকতে পারে। বুদবুদ সৃষ্টি কেন? পানিতে ভেসে থাকতে। আচ্ছা, তারপরে আরেকটা চলন হয়। কীরকম চলন জানো? ধরো তোমরা তো এটা দেখো না, একটা কার্টুন ছিল। ধরো তোমার শামুকের চলন দেখছো, শামুক যে চলে, ওই তোমার হচ্ছে নিচের অংশটা কিন্তু এর হচ্ছে একটা মাংসল পিণ্ড থাকে না? মাংসল পিণ্ডটা একবার এই দিকে নেয় একটু, তারপরে ফুল মনে ধরো এই হচ্ছিল বডিটা, পরে কি করে? এইটারে একটু বাড়াইবো, বুঝছো? বাড়াইয়া তারপরে বডিটারে এনে নিব, নিয়ে পরে এইটারে সংকুচিত করে দিব, তখন এমন হয়ে যায়। তো এইরকমভাবে যে আগানোটা, বুঝছো কথাটা? এই যে ধরো এরকমভাবে একটা আছে, এরকম, পরে নিচেরটারে প্রথমে প্রসারিত করে এরকম প্রসারিতই থাকে, বডিটারে সামনে নেয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো এই যে চলনটা এরকম ঘষা যাইতেছে, এটারে আমরা বলি কি জানো? গ্লাইডিং চলন। কি গ্লাইডিং?
এভাবে ঘনপথ সৃষ্টিকারী চলনটাকে বলা হয় গ্লাইডিং চলন। তো এই চলনে সাহায্য করবে কে? এই পাদশক্তিরাই তো সাহায্য করবে না। হাইড্রার ক্ষেত্রে এই ধরনের চলনে সাহায্য করে কে? গ্লাইডিং চলন, মানে ঘইষা যাওয়া আর কি সামনের দিকে। তো এটা হচ্ছে তোমার গ্লাইডিং চলন। তো ঘনপথ গঠনকারী পুশের সাহায্যে গ্লাইডিং চলন। এই ব্যাপারটা ক্লিয়ার? বলো কত সহজ একটা। আমার হাইড্রা হচ্ছে মানে ওই আমি মানে হাইড্রা মনে হয় যে কয়েকবার শুরুর থেকে পড়ছিলাম, পরে থেকে হাইড্রা পড়িই না, মানে এমনিই হয়। ওই এত সহজ একটা চ্যাপ্টার, মানে সবচেয়ে সহজ চ্যাপ্টার ছিল হাইড্রা। আচ্ছা এই এতটুকু বুঝছি একটা হাইড্রার জেনারেল গঠন, মানে এটা ছিল হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য। কি হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য বললাম আমরা মাত্র, এখান থেকে শুরু। হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য আসলে এই কথাগুলো লেখা দিয়ে আসবো চিত্রটা সহ। পারবা না? বলো পারবো আমরা? চিত্র পাঠে সব পাবো। হাই চিত্র পাঠে সবই পাবো। হ্যাঁ তুমি আমার স্টুডেন্ট, আমি যদি চিত্র আঁকবার পারি এত খারাপ একজন আর্টিস্ট হইয়া, তুমি কেন পারতা না ভাই? আমাকে দেখে তুমি ইন্সপিরেশন পাওয়ার কথা যে ভাই এরকম চিত্র আঁকি খেলছে, আমি আরো সুন্দর আঁকার কথা। না ওই চিত্র দেওয়া লাগবে, নাহলে পারতা না। আর মেডিকেলে হচ্ছে আমরা যে পরীক্ষা না, আমরা পরীক্ষায় মেনলি নাম্বারটাই ডিপেন্ড করে রিটেনে চিত্র দিতেছে কিনা। চিত্র দিলেই ফুল নাম্বার, চিত্র না দিলেই নাম্বার নাই। তুমি যতই লেখো নাম্বার পাইতে না, চিত্র দেওয়া লাগবে। আবার রঙিন চিত্র, ওই পেন্সিলের চিত্র না। আচ্ছা তো হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। হাইড্রা কি দ্বিস্তরী প্রাণী না? এই দ্বিস্তরী প্রাণী বাইরের স্তরটার নাম কি? এপিডার্মিস। ভেরি গুড, এপিডার্মিস। আর ভিতরেরটা? এন্ডোডার্মিস। ইয়েস, এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মিসকে গ্যাস্ট্রোডার্মিসও বলা হয়। আচ্ছা তুমি এন্ডোডার্মিস বললে তোমারটা কাটবে না। এখন এই দুই স্তরের মাঝখানে একটা আঠালো তোমার জেলির মতো অংশ আছে, ওইটারে কি বলে? মেসোগ্লিয়া। ভেরি গুড। মেসো মানে কি? মাঝে, আর গ্লু মানে কি? আঠালো। তো হচ্ছিল মেসোগ্লিয়া। সহজ না? খুবই সহজ। তো এতটুকু আমরা বুঝলাম। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি হাইড্রার অন্তর্গঠন লিখো, তো হাইড্রার অন্তর্গঠনের মধ্যে কি কি আছে? দাও, হাইড্রার যে চিত্রটা আঁকছিলাম, ওই হাইড্রার দেহের ভিতরে যে গহ্বরটা, এই যে দেহ গহ্বরটা, এই দেহ গহ্বরটারে আমরা কি বলি? দাঁড়াও, এই যে দেহ গহ্বরটা মাঝখানে যে গহ্বরটা, এই গহ্বরটারে আমরা কি বলি? কি নাম? এই নিডারিয়ার মধ্যে পড়ছিলাম। ভেরি গুড, নিডারিয়ার মধ্যে আমরা কিন্তু পড়ছি যে সিলেন্টেরন। তো হাইড্রার, হ্যাঁ আমরা নিডারিয়ার মধ্যে পড়ছিলাম না প্রথম অধ্যায়ে প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসে? তো হাইড্রার অন্তর্গঠনের মধ্যে কয়টা জিনিস থাকে? অন্তর্গঠনে দুইটা জিনিস আছে, এক হচ্ছিল দেহ, আর দুই হচ্ছিল সিলেন্টেরন, মানে দেহ প্রাচীর আর সিলেন্টেরন। তো প্রথমে আমরা দেহ প্রাচীর পড়ব, তারপরে আমরা সিলেন্টেরন পড়ব। আর তাইলেই আমাদের হাইড্রা মোটামুটি অধ্যায় প্রায় শেষ হয়ে যাবে। তারপরে হাইড্রার চলন জনন দেখবো, তাইলেই শেষ। আচ্ছা তাহলে হাইড্রার আমরা দেহ প্রাচীরটা শুরু করি নাকি, বলো? আচ্ছা দেহ প্রাচীরে তো আমরা দেখলাম দুইটা স্তর থাকে না, একটোডার্মিস আর কি এন্ডোডার্মিস না? প্রথমে আমরা বাইরের স্তরটা দেখি, এপিডার্মিস। আর হচ্ছিল আমি প্রথমে কি লিখছিলাম? একটো নাকি? আচ্ছা একটো না, এটা ছিল এপি হবে আর কি। এপিডার্ম, একটোডার্ম, এন্ডোডার্ম। ওই আমি তো ডার্ম লিখছি, ডার্মিস লিখি নাই, তো একটোডার্মই হবে। ডার্মিস লিখলে এপিডার্মিস লিখতাম, একটোডার্ম। আচ্ছা তো আমরা প্রথমে পড়ব, হ্যাঁ একই। তো হচ্ছিল আমরা পড়ব একটোডার্ম বা এপিডার্মিস। এপিডার্মিস লিখি, এপিডার্মিস। আচ্ছা
তো এপিডার্মিস। এখন তোমার পরীক্ষায় তুমি যদি বলো ভাই আমাকে একটা হাইড্রা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলেন, তো হচ্ছিল এই এপিডার্মিসের কোষসমূহ। তোমাকে বলবে এপিডার্মিসের কোষসমূহ লিখো, বা কোষসমূহ কী কী আছে, এপিডার্মিসের গঠন লিখো। তো এই এপিডার্মিসের মধ্যে 7 ধরনের কোষ আছে। কয় ধরনের কোষ? 7 ধরনের কোষ। তোমার 7 ধরনের কোষ সম্পর্কে বর্ণনা দেওয়া লাগবে এপিডার্মিসে। তো এপিডার্মিসে 7 ধরনের কোষ আছে। 7 ধরনের কোষ কী কী আছে মনে রাখবা। নিজ পয়সায় সংগ্রহ। দাঁড়াও 1 মিনিট। এই স্ক্রিন আসছে তোমাদের? আসছে ভাই। ওকে। তো নিজ পয়সায় সংগ্রহ মানে কি? নিতে হচ্ছিল নিডোসাইট, তারপর যতে হচ্ছিল জনন কোষ, কি হইল ভাই? দাঁড়াও 1 মিনিট, ডাটাতে শিফট করে দেখি ঠিক হয় কি না। আচ্ছা দেখো, দাঁড়াও 1 মিনিট। তো আমরা দেখতেছিলাম কি নিজ পয়সায় সংগ্রহ। হোয়াইট নেট কেন প্রবলেম করে ভাই? হ্যাঁ, নিজ পয়সায় সংগ্রহ। নিতে হচ্ছিল নিডোসাইট, যতে হচ্ছে জনন কোষ, পতে হচ্ছিল পেশি আবরণী কোষ, ইতে হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে কি পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। সাথে হচ্ছে হলো তোমার সংবেদী কোষ, সতে হচ্ছে হলো তোমার স্নায়ু কোষ, বুঝছো? আর গ্রহতে হচ্ছে হলো গ্রন্থি কোষ। তাহলে নিজ পয়সায় সংগ্রহ, নিডোসাইট, জনন কোষ, পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ। 7টা প্রকারভেদ পাইছি যে 7 ধরনের যে কী কী কোষ থাকে। তো আসলে নামগুলো তো অন্তত পারবা। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস বললা দিই। ধরো এন্ডোডার্মিসে আছে না, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে কয়টা আছে জানো? এন্ডোডার্মিস আছে 5টা। নাইকে এই নিজ নায়িকা, বুঝছ? দাঁড়াও, নেটে খুব সমস্যা করতেছে।
আচ্ছা, তো তোমার অ্যান্ডোডার্মিসের মধ্যে 5টা, তাহলে বাদ গেল কয়টা? 2টা না? অ্যান্ডোডার্মিসের স্তর আছে 5টাতে, বাদ গেছে 2টা। কোন 2টা বাদ গেছে জানো? এই যে নিজ, এই নিজটা বাদ গেছে। তো অ্যান্ডোডার্মিসের স্তর কয়টা? 5টা। পেশি আবরণী, ইন্টারস্টিশিয়াল, সংবেদী, স্নায়ু, গ্রন্থি। আর হচ্ছিল তোমার এপিডার্মিসের ক্ষেত্রে নিজ অ্যাড হয়েছে, নিজ পয়সা সংগ্রহ, আর ওইটা হচ্ছিল পয়সায় সংগ্রহ। তাইলে তোমার যদি আসে পরীক্ষায়, তাহলে তোমার চিত্র মাস্ট আঁকা লাগবে। কি চিত্র মাস্ট? তো চিত্রটা আমি আগে আঁকি। প্রথমে একটা এরকম টান দিবা। কি টান দিলাম ভাই? টানও দিতে পারি না। ভাই ফ্লাইটে টুকরো তুলেন। দাঁড়াও 1 মিনিট। প্রথমে তুমি একটা টান দিবা, দেওয়ার পর কী করবা? এর মধ্যে এরকম নাশপাতি আকৃতির কিছু কোষ আঁকবা। আচ্ছা, তো এই হচ্ছিল নাশপাতি আকৃতির কোষ আঁকলাম। তারপরে তোমার এই যে বড় কোষগুলো আঁকলাম না, এগুলো ছিল পেশি আবরণী কোষ। তো পেশি আবরণী কোষের তোমার হচ্ছিল মাঝখানে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, সংবেদী কোষ থাকে, নিউরোসাইট থাকে। তো এর মধ্যে নিউরোসাইট কোষগুলো একটু বড় সাইজের হয়, তো এনে একটা নিউরোসাইট কোষ আঁকি আগে, তারপরে বাকিগুলো আঁকবো। এই যে এটা হচ্ছে একটা নিউরোসাইট কোষ, মাথায় একটা শিং, একটা গোল, এই হচ্ছে নিউরোসাইট কোষ। তারপরে এই তোমার গ্রন্থি কোষ আঁকি। গ্রন্থি কোষ আছে, সংবেদী কোষ আছে। তো আমরা একটা সংবেদী কোষ আঁকি। এই হচ্ছে একটা সংবেদী কোষ, বুঝছো? তো এইটা হচ্ছিল সংবেদী কোষ, এইটা হচ্ছিল নিউরোসাইট। তারপরে হচ্ছিল কিছু ইন্টারস্টিশিয়াল কোষ আঁকি। এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, এরকম কিছু গোল গোল দিবা, ওইগুলো হচ্ছিল ইন্টারস্টিশিয়াল কোষ। ক্লিয়ার? আর এইগুলার ফাঁকে ফাঁকেও, বুঝছো, ইন্টারস্টিশিয়াল কোষ দেখা যায়। তো এই যে মাঝখানে যে গ্যাপগুলো পড়ছে, ওইনে দিয়ে দিবা, আর পারলে এদিকেও দিতে পারো। আচ্ছা, তো এতটুকু ছিল আমাদের এই চিত্রের মধ্যে। এখন আরও কি কি আছে? এই পেশি আবরণী কোষের উপর দিয়ে একটা আবরণ আছে। কিসের আবরণ জানো? কিউটিকলের আবরণ আছে। তো কিউটিকলের আবরণটা আমরা এরকমভাবে দিব। এই হচ্ছিল কিউটিকলের আবরণ। এই হচ্ছিল কিউটিকলের আবরণ দিলাম। পেশি আবরণী কোষের বাইরের দিকে কি আছে? কিউটিকলের আবরণ। এবং এর তোমার বাইরের দিকে মিউকাস দানা আছে, এই যে এনে ছোটো ছোটো মিউকাস দানা দিবা। তাহলে পেশি আবরণী কোষের বাইরের দিকে কি আছে? মিউকাস দানা। এটা আমার সময় এইচএসসিতেও আসছিল, বুঝছো? মিউকাস দানা বিদ্যমান। এই যে মিউকাস দানা দিলাম। এখন এই কোষগুলোর মধ্যে একটা করে নিউক্লিয়াস আছে। এই যে মাঝখানে একটা করে নিউক্লিয়াস দিবা। তো আমি কিন্তু পড়াই আলতেছি সাথে সাথে। তোমার সামনে থাকে কিউটিকল, মানে বাইরের দিকে কিউটিকলের আবরণ, উপরের দিকে মানে বাইরের দিকে আছে মিউকাস দানা, একটা করে নিউক্লিয়াস আছে, একটা করে নিউক্লিয়াস। এবং এটার মধ্যে তোমার কোষগহ্বর থাকে। আচ্ছা, কোষগহ্বর তো আছে, সেটা আমরা দেখতেছি। এছাড়াও এটার মধ্যে তোমার মায়োনিম সুতা থাকে। কি থাকে? মায়োনিম সুতা। সুতাগুলো এইরকম নিউক্লিয়াস চারিদিকে যাবে, নিচে নামবে। এই যে মায়োনিম সুতা, এই যে মায়োনিম সুতা, এই যে মায়োনিম, এই যে মায়োনিম, আর এই যে মায়োনিম সুতা। তো এইগুলা কি সুতা? মায়োনিম সুতা। মায়োনিম সুতার দুই পাশে কোষগহ্বর আছে। এইগুলো যে কোনো সাইজের দিলেই হবে। এই হচ্ছিল কি? কোষগহ্বর। তাইলে আমরা একটা পেশি আবরণী কোষে কি দেখলাম? পেশি আবরণী কোষগুলো কি আকৃতির? নাশপাতি আকৃতির। তারপরে পেশি আবরণী কোষগুলোর মধ্যে কি থাকে? তোমার একটা বড় নিউক্লিয়াস থাকে, অনেকগুলো গহ্বর থাকে, এবং মোটামুটি সকল ধরনের কোষীয় অঙ্গাণুই থাকে। বাকিগুলো তোমার আঁকা লাগবে না, এরকম কিছু ডট ডট দিয়ে দিবা, তাহলে বোঝা যাবে যে বাকি কিছু জিনিসপত্র আছে, ওইগুলো আমরা দেখি নাই। তো হচ্ছিল মোটামুটি সকল অঙ্গাণুই আছে, কোনো অঙ্গাণু বাদ নাই, মানে এটার মধ্যে প্রায় সব অঙ্গাণুই আছে, বুঝছো? আচ্ছা, আর কি থাকে? সামনের দিকে বাইরের দিকে তোমার মিউকাস দানা আছে। কি? মিউকাস দানা। এবং এর মধ্যে কিছু সুতার মতো লম্বা অভিক্ষেপ আছে, যেগুলারে আমরা বলি কি তোমার এইগুলার মধ্যে তোমার পেশিলেজ বা পেশি প্রবর্ধক আছে, বুঝছো? এই পেশিলেজের মধ্যে সুতার মতো মায়োনিম থাকে। কি থাকে? সুতার মতো মায়োনিম থাকে। তো এগুলো হচ্ছে মায়োনিম সুতা। তো এই যে পেশিলেজ, নিচের দিকে হচ্ছে পেশিলেজ থেকে মায়োনিম আসছে, মায়োনিম আইসা উপরে তোমার মায়োনিম সুতা গঠন করছে। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। এই মায়োনিম সুতাগুলো না পরস্পর কানেক্টেড,
এরকম গিয়া এটার সাথে এটা যুক্ত হবে। আচ্ছা, তো মায়োনিম সুতা এবং তোমার এইগুলার মধ্যে অনেক সময় নিডোব্লাস্টও দেখা যায়। ধরো এই যে এইটা তো একটা নিডোসাইট রাখছি না, এটা আমরা কি আসছে একটা নিডোসাইট, কিন্তু ওই যে এটা নিডোসাইট হচ্ছিল পরিণত অবস্থা। নিডোসাইটের অপরিণত অবস্থাটা বলা হয় নিডোব্লাস্ট। তো ওই নিডোব্লাস্টও মাঝে মধ্যে এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বাকি চিত্রটা সম্পূর্ণ করার আগে পেশি আবরণী কোষটা পয়রা ফেলছি, এটা একটু মানে একসাথে তোমাদের লেখা দিয়ে দিই। পেশি আবরণী কোষ, তাহলে পেশি আবরণী কোষে কী আকৃতির বলো? তোমরা বলবা, আমি কিন্তু তখন বলছি নাশপাতি আকৃতির না? পেশি আবরণী কোষ কী আকৃতির? নাশপাতি আকৃতির। তারপরে পেশি আবরণী কোষের মধ্যে নিউক্লিয়াস কয়টা? একটা। কোষ গহ্বর অনেকগুলা। এবং বাকি সকল অঙ্গাণুই আছে, মোটামুটি বাকি সকল অঙ্গাণু। বুঝতে পারছো? আর কি আরও ছিল, এর বাইরের দিকে প্রশস্ত মিউকাস দানা বিদ্যমান। এই মিউকাস দানা থেকে নিঃসৃত রস দ্বারা একটা আবরণ গঠিত হয়, এই আবরণটাকে আমরা বলি কিউটিকল আবরণ। তাহলে মিউকাস দানা নিঃসৃত রসে কিউটিকল গঠিত হয়। ক্লিয়ার? আচ্ছা, কিউটিকল গঠিত হলো। আর কি আছে? এখন এর কোষের ভিতরের দিকে সরু প্রান্তের দুই পাশে প্রসারিত দুইটা অবিক্ষেপ দেখা যায়, যেগুলোরে বলে পেশিলেজ। কি বলি? পেশিলেজ। তো এর ভিতরের দিকে দাও, এইটা উপরের সাইডটা কিন্তু বাইরের সাইড, এই সাইডটা বাইরের সাইড, এটা হচ্ছিল ভিতরের সাইড। এর ভিতরের সাইডে আছে, ভিতরের সাইডে এই ছবিতে ক্লিয়ারলি বোঝা যায় না, ভিতরের দিকে দুই পাশে প্রসারিত অভিক্ষেপ আছে। এই যে প্রসারিত অভিক্ষেপ, এই প্রসারিত অভিক্ষেপটারে বলি আমরা পেশিলেজ। পেশিলেজ বা পেশি প্রবর্ধক। পেশিলেজ বা পেশি প্রবর্ধক। এই পেশিলেজের মধ্যে মায়োনিম সুতা আছে। পেশিলেজে সুতার মতো মায়োনিম থাকে, যেগুলো উপরে উঠছে, সুতার মতো কি আছে? মায়োনিম। আচ্ছা, আর নিডোসাইটের ধরো একটা কোনো কিছুর সাথে ব্লাস্ট কথাটা আছে মানে বুঝবা এটা অপরিণত, বুঝছো? আর যদি সাইট কথাটা দেখো তাহলে বুঝবা পরিণত। তাহলে নিডোব্লাস্ট কি পরিণত নাকি অপরিণত? অপরিণত। অপরিণত। তাহলে অপরিণত অবস্থায় নিডোব্লাস্ট, এই নিডোব্লাস্টগুলো অনেক সময়ের ভিতরে দেখা যায়। তো অনেক সময় নিডোব্লাস্ট থাকে, কিন্তু পরিণত হইলে বার হইয়া যায়, বার হইয়া নিডোসাইট গঠন করে, নিডোপ্লাস্ট দেখা যায়। তাহলে আমরা পেশি আবরণী কোষ বুঝতে পারছি। তো পেশি আবরণী কোষের মধ্যে নিউক্লিয়াস যেহেতু আছে আর সকল অঙ্গাণু আছে, সো এটা বিভাজনে সক্ষম। দাও, আমার পরীক্ষার সময় তোমার পেশি আবরণী কোষটা কেন তোমার আমি এত বড় করে ইন ডিটেলস পড়াইছি, কারণ পেশি আবরণী কোষটা অনেক সময় মানে একটাই চায় যে ডাইরেক্ট পেশি আবরণী কোষটা দেখাও। তো আমার সময় পেশি আবরণী কোষটা চাইছে, তো আমি এই চিত্রটা আইখা পেশি আবরণী কোষ সম্পর্কে সবগুলা কথা লিখছি, পাশাপাশি আরও কিছু জিনিস লিখছি যে কাজ, কারণ পেশি আবরণী কোষ সম্পর্কে তোমার বেশি জানা লাগবে, কারণ এটা তোমার সিঙ্গেলেও চায়। যদি ও সবগুলোর সাথে চাই তাহলে তুমি একটু কম লিখতে পারো। তো এটা কি করে? ফার্স্ট অফ অল এটা হচ্ছে তোমার দেহ আবরণ তৈরি করে, দেহের যে আবরণটা চারিদিকের দেহ আবরণ তৈরি করে। দ্বিতীয়ত হচ্ছে তোমার এই যে তোমার কিউটিকল গঠন করছে না এই মিউকাস দানাগুলা, এই মিউকাস দানা কিউটিকল গঠন করে এবং তোমার বাইরের আবরণটা পিচ্ছিল রাখে। মিউকাস দানা কিউটিকল গঠন করে একদিকে, আর একদিকে দেহকে পিচ্ছিল রাখে। বুঝছো? আচ্ছা, তারপরে এরা কি করে? এরা হচ্ছে তোমার মানে এই যে মায়োনিম সুতাগুলো আছে না, এই যে মায়োনিম সুতাগুলা, এদের কাজ কি জানো? এই দেহটারে সংকুচন প্রসারণ করা।
যেটা দেহ সংকোচন প্রসারণে সহায়তা করে কে? মায়োনিম। তো মায়োনিম সুতাগুলোকে দেহ প্রবর্ধনগুলা সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের দৈর্ঘ্যের সংকোচন প্রসারণের মাধ্যমে প্রবর্ধনগুলো দেহের দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি করে। দেহের দৈর্ঘ্যের কি করে? হ্রাস বৃদ্ধি ঘটায়। ক্লিয়ার? এই বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, ও মিউকাস দানা আরেকটা কাজ আছে বুঝছো। মিউকাস দানা ছিল তোমার শ্বসনেও সাহায্য করে। কিসে? শ্বসন। তাহলে মিউকাস দানা 3 নাম্বার কাজ ছিল শ্বসনে সাহায্য করে। আচ্ছা, আর কি কাজ? আর হচ্ছে তোমার এই কোনো কিছুর সাথে আটকে রাখতে, মানে দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে। দেহকে কোনো বস্তুর সাথে, এই যে তোমার আঠালো পিচ্ছিল পদার্থকরণ করতেছে না এটা, এর মাধ্যমে দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে। বুঝছো? তো এটা ছিল পেশি আবরণী কোষ। এখন দেখবো আমরা ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষটা কি? এই যে তোমার ভিতরে যে এই দেখছো এখন একটা করে নিউক্লিয়াস, যে গোল গোল কোষগুলা যার মধ্যে একটা করে নিউক্লিয়াস দিবা, ওইগুলো ছিল কি? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে মার্ক করে দাও, ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, তো ইন্টারস্টিশিয়াল কোষ একদম ইজি। ইন্টারস্টিশিয়াল কোষটা কীরকম? দেহ পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে। কেমনে থাকে? একে হচ্ছিল গুচ্ছাকারে থাকে। আচ্ছা, এরা দেখতে কীরকম? গোল বা ডিম্বাকার। আর এদের ব্যাস কত জানো? ব্যাস হচ্ছিল 5 মাইক্রোমিটার। এরা কি? ব্যাস 5 মাইক্রোমিটার। এরা কি করে? এরা হচ্ছে তোমার যে হাইপোস্টমটা দেখছিল না, হাইপোস্টম এই মুখের দিকে যে গোল অংশটা, এরা হাইপোস্টমের নিচে একটা বৃদ্ধি এলাকা গঠন করে। এরা কি করে? হাইপোস্টমের নিচে ইন্টারস্টিশিয়াল কোষগুলা বৃদ্ধি এলাকা গঠন করে। আচ্ছা, এই একটা হাইড্রা কাটলে কয়টা হাইড্রা তৈরি হইব? হ্যাঁ, দুইটা, মানে দুইটা অংশ ভাগ করলে এই যে তোমার দুইটা অংশ তৈরি হইতেছে, এটার জন্য দায়ী কে জানো? মেইনলি এই ইন্টারস্টিশিয়াল কোষ। মানে এই যে পুনরুৎপত্তি ক্ষমতাটা এটা এর আছে, বুঝছো? তো এটা কি হইতে পারে? এর কাজ ছিল এটা যে কোনো কোষে কনভার্ট হইতে পারে। তাহলে এটা কি হইতে পারে? যে কোনো ধরনের বহিঃকোষে পরিণত হইতে পারে। এই জন্যই মেনলি এর পুনরুৎপত্তি ক্ষমতাটা আছে। কার জন্য? ইন্টারস্টিশিয়াল কোষের জন্য। কারণ যে কোনো ধরনের কোষে পরিণত হইতে পারে এরা। ধরো যেই জিনিসটার গ্যাপ, ওই জিনিসটাতে পরিণত হয়ে যায়, বুঝছো? তো তোমার ধরো নতুন কিছু তৈরি হইব, ওই যে মুকুল তৈরি হয়, তারপর জননাঙ্গ তৈরি হয়, ওইগুলা কোন কোষ থেকে তৈরি হইব? ইন্টারস্টিশিয়াল কোষেই মানে ওই কোষে কনভার্ট হয়ে যায়। তাহলে মুকুল তৈরি করে, তারপর ছিল জননাঙ্গ সৃষ্টিতে সাহায্য করে, বুঝছো? আচ্ছা, আবার আরেকটা জিনিস কি জানো? এদের যে ফুল বডির কোষগুলো আছে না, এগুলা প্রতিস্থাপিত হয়। ধরো এর পেশি আবরণী কোষগুলা এখন আছে, 45 দিন পর এটা মানে চেঞ্জ হয়ে আরেকটা আসবে কোষ। এই যে 45 দিন পর এর কোষগুলা কি হয়? চেঞ্জ হয়। এবার কিভাবে চেঞ্জ হয়? এই ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। মানে এদের প্রতি 45 দিন, মানে 1.5 মাস পর দিন অন্তর মানে সকল বডির দেহের সকল কোষ, মানে একটা কোষ 45 দিনের বেশি থাকে না। ওই 45 দিন পরে নতুন একটা কোষ আসে ওই জায়গায়। ওইটা কোন থেকে আসে? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে আসে। ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই যে বিষয়টা, বুঝছো? ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই যে তোমার বিষয়টা, এটাকে আমরা বলতেছি টোটিপটেন্ট। প্রতিস্থাপিত হয়।
এই বিষয়টা আমরা কি বলি? টোটিপটেন্ট। কোষের এই বৈশিষ্ট্যকে টোটিপটেন্ট বলে। ক্লিয়ার? মানে এই পুনরুৎপত্তি ক্ষমতাটাই টোটিপটেন্ট বলা হয়। বুঝতে পারছো? তোমাকে যদি বলে পুনরুৎপত্তি ক্ষমতা কে আবিষ্কার করে, তুমি বলবা আব্রাহাম ট্যামলে। কিন্তু তোমাকে যদি বলে টোটিপটেন্সি কে আবিষ্কার করে, তাহলে তুমি বলবা বেইন। আচ্ছা, বাংলায় বললে বলবা তোমার আব্রাহাম ট্যামলে, ইংলিশে বললে বলবা বেইন না ব্রেইন। ব্রেইন। এই বুঝতে পারছি, বলো। বুঝছি। ওকে। ভাইয়া ব্রেন কি বিজ্ঞানীর নাম? হ্যাঁ হ্যাঁ, ব্রেন বিজ্ঞানীর নাম। ওই ব্রেইনে তোমার টোটিপটেন্ট আবিষ্কার করছে। আচ্ছা, তারপরে দেখো এই যে কোষটা দেখছো, এর মধ্যে একটা নিউক্লিয়াস দিলাম। এই কোষটা ছিল সংবেদী কোষ। কি কোষ? সংবেদী কোষ। তাহলে চলো সংবেদী কোষটা একটু ভালো করে দেখো। এই কোষটা হচ্ছে সংবেদী একটা কোষ। তো সংবেদী কোষটা আমরা এখন পড়ে আসি। তো সংবেদী কোষ কি? এটা হচ্ছে তোমার পেশি আবরণী কোষের ফাঁকেই থাকে। কেমনে থাকে? তো পেশি আবরণী কোষের ফাঁকে এরকমভাবে আসে না, এটা সমকোণে আসে। পেশি আবরণী কোষের ফাঁকে কীভাবে থাকে? সমকোণে বিক্ষিপ্ত ছড়ানো থাকে। তাহলে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, কোষের ফাঁকে ফাঁকে সমকোণে, আর ছিল কীরকম? বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। ক্লিয়ার? বুঝছো? এখন এদের যে মুক্ত প্রান্তটা আছে না, এইরকম না, এদের এরকম আসিল না। এর যে মুক্ত প্রান্তটা আছে না, এই মুক্ত প্রান্তটার মধ্যে সংবেদী রুম আছে। কি আছে? সংবেদী রুম, যেটা তোমার সংবেদন গ্রহণ করে। ধরো তোমাকে আমি টাচ করলাম, এটা তুমি ফিল করছো কীভাবে? এই সংবেদনটা মস্তিষ্কে গেছে। কিসের মাধ্যমে গেছে? সংবেদী কোষের মাধ্যমে। বুঝছো? এই সংবেদী কোষ কী করে? সংবেদন গ্রহণ করে স্নায়ুকোষকে দেয়, স্নায়ুকোষ মস্তিষ্কে নিয়ে যায়। তোমাকে কেউ ওটা চট দিল, তো তুমি কেমনে বুঝবা? ওই তোমার হচ্ছে সংবেদী কোষটা ওই নিয়ে সংবেদনটা নিবে, নিয়ে স্নায়ুকোষে দিবে, স্নায়ুকোষ মাথায় দিবে, তখন তুমি বুঝবা যে না আমাকে একটা চট দিছে। তারপরে তুমি উল্টা একটা প্রতিক্রিয়া দেখাবা। বুঝছো? তো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। তো এর মুক্ত প্রান্তে কি থাকে? এর মুক্ত প্রান্তে সংবেদী রুম। আর যেটা তোমার নিচের প্রান্তটা, এই যে অপর প্রান্তে থাকে একটা, অপর প্রান্তে তোমার একটা গুটি থাকে। গুটি বা নডিউল থাকে, যা স্নায়ুকোষের সাথে যুক্ত, যা স্নায়ুতন্তুর সাথে যুক্ত। বুঝছো? এই নিচের প্রান্তটা এরা স্নায়ুতন্তুর সাথে যুক্ত হয়, স্নায়ুতন্তুর সাথে যুক্ত। এর কাজ কি? এর কাজ হচ্ছিল সংবেদন গ্রহণ করা, পরিবেশ থেকে সংবেদন গ্রহণ করা, সংবেদন বা উদ্দীপনা গ্রহণ করা। বুঝছো? এই হচ্ছে সংবেদী কোষ। এখন দেখবো আমরা স্নায়ুকোষ, কারণ সংবেদী কোষ নিচে কার সাথে যুক্ত থাকে? স্নায়ুকোষের সাথে যুক্ত থাকে। এখন আমরা দেখি স্নায়ুকোষ কোনটা। এই যে দেখো এনে, এই যে সংবেদী কোষের নিচে, বুঝছো, এই নিচে এনে তোমার এরকম কয়েকগুলো চোখ আঁকবা। এগুলা লাগাবা, এর সাথে এটা অ্যাড করবা, বা এর দিয়ে কিছু শাখা বের করে দিবা। তো এইগুলা নিচে যে কোষগুলো দেখতেছো, এগুলো ছিল সংবেদী কোষ। ক্লিয়ার? বুঝতে পারছো? সংবেদী না, সরি, স্নায়ুকোষ। ছিল স্নায়ুকোষ। তো স্নায়ুকোষের কাজ কি? ওই সংবেদী কোষ থেকে সংবেদন গ্রহণ করে, মানে ওই অনুযায়ী প্রতিক্রিয়া তৈরি করা। তো এই স্নায়ুকোষটা কি আছে? নিচের দিকে আছে না, তার মানে কি মেসোগ্লিয়া গ্যাসে আছে না, কারণ বাইরের দিকে আছে এপিডার্মিস, ভিতরের দিকে আছে এন্ডোডার্মিস, আর এনে স্নায়ুকোষগুলো আছে। স্নায়ুকোষগুলো কার সাথে লাগিয়ে আছে? মেসোগ্লিয়া গ্যাসে। তাহলে স্নায়ুকোষ হচ্ছিল মেসোগ্লিয়া গ্যাসে অবস্থান করে, মেসোগ্লিয়া গ্যাসে অবস্থান করে, গ্যাসে অবস্থান করে। এবং এরা ছিল অনিয়ত আকৃতির, নির্দিষ্ট আকৃতির না, অনিয়ত আকৃতির। বুঝছো? আচ্ছা, তো এরা তোমার হচ্ছিল পরস্পর মিলে স্নায়ু জালিকা গঠন করে। স্নায়ুকোষগুলো পরস্পর মিলে কি গঠন করে? স্নায়ু জালিকা।
তারপর এর কাজ কি? কাজ হচ্ছে হলো কাজ বিভিন্ন এই তোমার সংবেদী কোষ থেকে গৃহীত উদ্দীপনা, সংবেদী কোষ